শুরু করছি প্রিয় প্রণয়েরই গল্পের সিজন 2। লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 3। বাড়ির বাইরে ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। গত আধা ঘন্টা যাবৎ ইশরাত এই চিৎকার, গালি, বিকট শব্দ শুনতে শুনতে কান ব্যথা হয়ে গিয়েছে। তাই আর সহ্য করতে না পেরে সোফার ওপর রাখা কুশন দিয়ে দু কান চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। নাজমিন বেগম চিন্তিত মুখে বসে আছে সোফার ওপর। তিনি একবার রাগে লাল হওয়া নুসরাতের মুখ দেখছেন, একবার বাহিরের দিকে তাকাচ্ছেন। নুসরাত আর সহ্য করতে পারল না। বাহিরে এত হাঙ্গামা। লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের ওভারসাইজ টি শার্টে ভাঁজ হওয়া জায়গাটা টেনে ঠিক করে বাহিরের দিকে পা বাড়াতে পিছন থেকে হাতে টান অনুভব করলো। এক মুহূর্ত বুঝে পেল কে হাতটা টেনে ধরেছে। অলস দৃষ্টিতে পিছনে দিতে নাজমিন বেগমের রাগী চোখ মুখ নিচের অক্ষিকটরে ভাসলো। এক আঙুল তুললেন নাজমিন বেগম। নুসরাতকে শাসিয়ে বললেন, সাবধান, এক পা বাড়ির বাহিরে রাখবি না তুই। তোর বাপ ওখানে আছে, সেজো ভাই, ছোট ভাই আছে, সবাই সামলে নিবে। তুই চুপচাপ এখানে বস, না হলে আজ আমার জুতার বাড়ি থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। নুসরাত নাজমিন বেগমের আর খেপালো না, চুপচাপ গিয়ে সোফার উপর বসলো এক পা তুলে। ইশরাত এখনো কপালে ভাঁজ ফেলে বসে আছে মেঝেতে। নাজমিন বেগম অন্যমনস্ক হতেই নুসরাত সেদিকে একবার দেখলো, তারপর সোফা থেকে লাফ মেরে নেমে ভোল দৌড় দিয়ে বাহিরের দিকে। নাজমিন বেগম পিছন থেকে কিছু বলতে নেবেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নাসির মঞ্জিলের ত্রিসীমানার বাহিরে। ইশরাতের দিকে বিরস মুখে চেয়ে চিন্তিত গলায় আওড়ালেন, চলে গিয়েছে আবার তোর বাপের সাথে মিলে ঝগড়া করতে? এখানে পুরুষটা আছে, ও যাবে কেন? বাপের মতো খবিশ হয়েছে মেয়েটা। বাপও লাই দিয়ে দিয়ে বেটা বানাচ্ছে। যেদিন উনার মাথার ওপর দিয়ে দিন টানা বলে নাচবে, সেদিন মজা বুঝবে। ইশরাত মায়ের দিকে চেয়ে মিষ্টি হাসে, দু কান থেকে কুশন নামিয়ে মেঝেতে রাখে। রিনরিনে গলায় বলে, চিন্তা করো না আম্মু, নুসরাত উল্টাপাল্টা লজিক দিয়ে মন্টু চাচাকে সামলে নিবে। আর দোষটা মন্টু চাচার, উনি কেন আমাদের জমির ওপর বারবার নিজের সীমানা ঢুকিয়ে দেন? নাজমিন বেগম প্রলম্বিত শ্বাস ফেললেন। ইশরাতের দিকে এক পলক চোখ বুলিয়ে অবসন্ন কণ্ঠে বললেন, তুই তোর পক্ষ টানবি, তোর বোন না? আচ্ছা তুই এরকম হলি, তাহলে ও এরকম হলো কেন? কার মতো হয়েছে এক আল্লাহ ভালো জানে। ইশরাত হাসে, হেম্বু নরম গলায় করে বলে ওঠে, আমি একরকম বলে ও ওরকম হয়েছে। দুজন ভালো হলে তো আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকতোই না। তাই একটু দুশ্চিন্তা থাকার জন্য আল্লাহকে ওরকম বানিয়েছে। আর তুমি জানো না ও কার মতো হয়েছে? ইশরাত কথাটা শেষ করে নাজমিন বেগমের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালো। ইশরাতের প্রশ্নের উত্তরে নাজমিন বেগম দুপাশে মাথা নাড়ালেন। ইশরাত গলার আওয়াজ নামিয়ে নিয়ে বলে, বড় আব্বুর মতো হয়েছে। নাজমিন বেগম কপালে ভাঁজ ফেলে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেন, তুই কিভাবে জানলি বড় ভাইয়ের মতো হয়েছে? ইশরাত ফিসফিস করে বলে, দাদি বলেছে। মা মেয়ে দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলল। শিকদার বাড়ির বড় কর্তা নিজাম শিকদার, শিকদার বাড়ির কর্তা নিজাম শিকদার, শিকদার মঞ্জিলে নিজাম শিকদার ও তার দুই নাতি নাতনির বসবাস। রোড অ্যাক্সিডেন্টে ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর নাতি নাতনির কাছ থেকে বড় হয়েছে। বড় নাতির নাম আরমান শিকদার আর ছোট নাতির নাম সৌরভী শিকদার। বর্তমানে 28 বছর বয়সী আরমানের জন্য নিজাম শিকদার পাত্রী খোঁজ করছেন। আর ভালো পাত্রী পেলে তিনি আরমানের গলায় হাত চেপে ধরে দিয়ে বিয়ে দিয়ে দিবেন সেই পাত্রীর সাথে। নিজাম শিকদারের একটা মেয়েকে আরমানের জন্য পছন্দ হয়েছে। মেয়েটা যেমন সুন্দরী তেমন লম্বা, কথা বলার ধরন, ভদ্রতা, নম্রতা, সব দিক দিয়ে মেয়েটা তার কাছে ভালোই লেগেছে। কি সুন্দর করে কথা বলে। বড়দের যখন সালাম দেয় মাথা নিচু করে, তখন মনে হয় কোনো কোকিল কুকু শব্দ করে গান গাইছে। তাই নিজাম শিকদার মেয়েটার নাম দিয়েছে কোকিলাসুরি। মেয়েটা তার পছন্দ হয়েছে, কিন্তু এখনো কিছুটা যাচাই বাছাই করার বাকি আছে। তাই তিনি সবসময় চোখ স্থির রাখেন নাসির মঞ্জিলের দিকে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এক টাইম করে তিনি প্রতিদিন গিয়ে বসেন নিজের বাড়ির রাস্তার দিকে হাওয়া বরাবর বড় বারান্দায়। আর সেখানে বসে কখনো উকিঝুঁকি মারেন, তো কখনো বারান্দা রাখা বেতের সোফার ওপর উঠে লাফ মারেন। আবার কখনো পাশের বাড়ির মেয়েটার বারান্দা আসলে নিজাম শিকদার লাফ ছোপ মেরে দৃষ্টি আকর্ষণ করেন। তখন মেয়েটা তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর কোকিলাস্বরে সালাম দিয়ে বলে, কেমন আছেন দাদু ভাই? এটা বলেই তার মনে একটা কথা বাজে। আহা, কি চমৎকার গলা মেয়েটার, শুনলেই মন ভরে যায় তার। আজও তার ব্যতিক্রম নয়।
নিজাম শিকদার বারান্দায় এসেছেন নাসির মঞ্জিলে নজর রাখার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কানে আসে একাধিক পুরুষের গলার আওয়াজ। বিরক্তিতে চবর্গীয় শব্দ বের করে বিড়বিড় করে নিজাম শিকদার আবার ঝগড়া লাগিয়ে দিয়েছে এই মন্টুটা। এর জন্য একটু শান্তিতে পাশের বাড়ির নজরও রাখতে যাচ্ছে না। হায় আল্লাহ, এদের জন্য মনে হয় আমার নাতিটার বিয়েই হবে না। নিজের বিরক্তি চেপে বারান্দায় রাখা বেতের সোফায় গিয়ে বসলেন নিজাম শিকদার। ফ্লাক্স থেকে চা ঢেলে এক চুমুক দিতেই কুহু কুহু করে কেসে উঠলেন। সামনের দিকে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে গেল। চায়ের কাপ রেখে বিড়বিড় করলেন, এসে গিয়েছে টর্নেডো। এই জন্য মনে হচ্ছিল এতক্ষণ ধরে কিছু একটা নেই। বাপরে, কি গলার আওয়াজ মাইয়ার! বাপের থেকেও জোরে ধমক মারে। নিজাম শিকদার বুকে এক হাত চেপে ধরেন, সূরা ইখলাস ফাতিহা পড়ে ফু দেন বুকে। একটুর জন্য তার হাতটা আল্লাহ তাআলার কাছে পিয়ারি হয়ে যায়নি, এটাই বেশ। বুকে ফু দিয়ে শেষ হতেই কানে আসে এই চপ বলা শব্দের গলার আওয়াজ। কে কাকে চুপ বলেছে সেটা দেখার জন্য বারান্দার রেলিং থেকে উকি মারতে দেখলেন মন্টুর ছেলে সজীব এসেছে। নাক ওপরে তুলে ফেললেন নিজাম শিকদার। চোখ মুখ ভারী বিরক্তি এনে নিজ মনে আওড়ালেন, আসছে, এই মেয়ের হাতে মার খেতে এসেছে এখানে। ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে, সেখানে তুই কোন খ্যাতের মুলা সজীব? আজ নির্ঘাত তুই এই মেয়ের হাতে মার খাবি। নিজাম সাহেবের চিন্তার কারণে আঘাত পড়ল সজীবের বোঝানোর স্বরে বলা কথা। সজীব বললেন, নুসরাত, আপনি রাগ করছেন কেন? আমি আব্বাকে বুঝিয়ে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দিবে। দয়া করে রাগ করবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কথাটা শেষ হতেই নুসরাতের ভারী কণ্ঠে চিৎকার ভেসে আসলো। নিজাম শিকদার কানের দু আঙুল ঢুকিয়ে চেপে ধরলেন, বিড়বিড় করলেন, কি ভয়ঙ্কর আওয়াজ! কিভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে এ মেয়ে? এই চোপ বলে, এভাবেই বললে তোর কোনো জঘন্য অপরাধী কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক করে মরে যাবে। কি তেজ মেয়ের মাইরি! এই জন্য এই মেয়েকে আমার মোটেও পছন্দ নয়। কি রকম ছেলেদের মতো আচরণ করে, আর লম্বায়ও কেমন বাপের সমান হয়ে যাচ্ছে। নিজাম শিকদার চোখ ছোট ছোট করে তাকান, নিজের কথার শুধরে নিয়ে বলেন, না না, বাপের মতো লম্বা হয়নি এখনো। পোলা হলে এতদিনে বাপকে পার করে ফেলতো। বাপ রে, মেয়ে হয়ে যা করছে। যদি ছেলে হতো তাহলে তো। নিজাম শিকদার আর ভাবতে পারলেন না। পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলেন ভিডিও করার জন্য। হেলালের কাছে সব পাঠাবেন, মেয়েটার কীর্তি কারখানা। সে যে দেখুক তার বাড়ির মেয়ে কি লেভেলে ডেঞ্জারাস। নিজেকে একবার বাহবা দিয়ে দিলেন নিজাম শিকদার। ঠিক সময় মোবাইলটা অন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত করা ঝগড়ার ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে। এরপর এইচডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করে দিলেন। চোখা করে মারামারি জায়গার দিকে তাকিয়ে হি হি করে হাসলেন। বুঝতে চাইলেন কে আসলে ঝগড়ায় জিতেছে। তিনি জানেন কে জিতবে, তাও একটা জানার আগ্রহ আছে এ বিষয়ে। নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি মুখে উল্টো পথে চলে যাচ্ছে। এখন আর কি হবে? বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দ উল্লাস করবে। যত সব পাগলদের পাগলামি। এই নাসিরটাও এই পাগল মেয়ের সাথে থেকে এর মতো পাগল হয়ে গিয়েছে। কেউ ঝগড়ায় জিতে আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে যায়? হ্যাঁ। নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনে বাড়ির বারান্দা নজর রাখতে শুরু করলেন। এত ঝগড়া হয়ে গেল, তাও ভদ্র মেয়েটা নড়াচড়া একটা শব্দ পাওয়া গেল না। মেয়েটা আসলে মায়ের মতো ভদ্র হয়েছে। হেলাল সাহেব সেন্টার টেবিল থেকে নিজের চিকন লেন্সের চশমা পড়তে পড়তে ডাক দিলেন, এই আরশ, এদিকে আসো, দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে। আরশ অনীহা নিয়ে বন্ধ দরজার বাইরে তাকালেন। বিরক্তিতে ঠোঁট চোকা করে শ্বাস ফেলল। অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী চওড়া কাঁধ বিশিষ্ট শরীর। আরশ হাত তুলে ওপরে তুলতে হাতের মোটা মোটা মাসালগুলো বের হয়ে আসলো। উদাম গায়ে টি শার্ট জড়িয়ে নিয়ে ধীরে পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে বাবার ডাকে সাড়া দিতে। বাহিরে বেরিয়ে আসতে হেলাল সাহেব চিকন লেন্সের চশমা নাড়িয়ে চাড়িয়ে চোখে পড়ে নিয়ে জিজ্ঞেস করেন, এত লেট করলে কেন? আরশ কপাল কিঞ্চিত কুঁচকে যায়। কোথায় সে লেট করলো? বেশি হলে 2 মিনিট পর ড্রয়িং রুমে আসছে, তাই বলে এত লেট হবে? অবসন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়ে রাজভারী গলায় বলে, আই এম সরি পাপা। হেলাল সাহেব হাত দিয়ে নিজের পাশ দেখিয়ে দেন বসার জন্য। আরশ দন্তপাটি একটার সাথে আরেকটা চেপে নিজের বিরক্তি লুকাতে চায়। সে জানে এখন কি হবে। তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক কথা বলবেন হেলাল সাহেব।
আর তার বন্ধু বান্ধব কি ফটো ভিডিও পাঠিয়েছে এটাই দেখাবেন। অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর মুখের আড়ালে। সোফার পিছনের দিকে ভর দিয়ে চোখের এক হাত রেখে শুয়ে পড়ে। হেলাল সাহেব আরশের দিকে তাকিয়ে নাক কুচকান। চোখ ফিরিয়ে সামনে রাখতে জাইনের সাথে চোখাচোখি হয়। জাইন পানি নিতে এসেছিল কিচেনে। বাবাকে হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখে পা টিপে টিপে পালাতে চাইছিল, তার আগে চোখাচোখি হয়ে গেল। গম্ভীর করে রাখা মুখটা টেনে হাসি আনলো। হাসিটা বড়ই নিরর্থক লাগলো। বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, এ রকম বোকার মতো হাসছো কেন? জাইন দুপাশে মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে, জি না, কিছু না। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে জাইনের দিকে বুলিয়ে বলেন, এদিকে আসো। জাইনের মুখের রং উড়ে যায়। পাংশুটে মুখ বানিয়ে বিড়বিড় করে, যাই ভয় পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। 2 রাকাত নফল নামাজ আদায় করব। বিরাস মুখে এগিয়ে আসলো সামনের দিকে। সেন্টার টেবিলে পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসলেন। হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকে নিজাম চাচাকে লেখা জায়গায় টাচ করলেন। গলার আওয়াজ মৃদু রেখে নিজেকে বললেন, চাচা আবার কি পাঠালেন? ইনবক্সে একটা ভিডিও দেখতে জাইনের দিকে ফোন বাড়িয়ে দিলেন। জাইন জানে কি করতে হবে। সে বাড়িয়ে দেওয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে তারপর নিষ্প্রভ চোখে বাবার দিকে চেয়ে বলে, এসে গিয়েছে। হেলাল সাহেব ঝাঁক মিশ্রিত কণ্ঠে বললেন, এসে গিয়েছে যখন তাহলে বাড়াচ্ছ না কেন? আমার মুখ দেখছো কেন বসে বসে? জাইন কথা বাড়ায় না, ভিডিও প্লে করে। হেলাল সাহেবের দিকে বাড়িয়ে দিতেই দেখা যায় নাসির সাহেব, সোহেব সাহেব আর একটা মেয়ে। জাইন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। চেনার চেষ্টা করে কারা এরা। তখনই কানে ভেসে আসে বজ্রকণ্ঠে কারো বলা কথা, সজীবের বাচ্চা, তুই চুপ থাক। তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা সরায়নি, তাহলে এখন তুই বলে সরাবি কেন? এতদিন সরানোর কথা বলিসনি কেন? আজ তুই তোর বাপ দুটো আমার হাতে ধুলাই খাবি। আব্বা আসেন, ভয় পাবেন না, আমি আছি তো। দুজনে মিলে এদের একদম ঠিক করে দিব। জাইন একবার হেলাল সাহেবের দিকে তাকালো, আরেকবার ফোনের ভিডিওর দিকে। ফোনের লাউড স্পিকারের জন্য আরশের চোখ থেকে কাঁচা ঘুম পালিয়েছে। মাথা বাড়িয়ে দেখতে নিবে কি দেখছে হেলাল সাহেব। হেলাল সাহেব ফোন লুকিয়ে ফেলেন হাতের নিচে। আরশ ভরকে গেল হেলাল সাহেবের মোবাইল লুকানো দেখে। ভ্রুযুগল কুঞ্চিত করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ভাইয়া, বাবা কি লুকালো? জাইন কিছু বলতে নিবে হেলাল সাহেব মুখ চেপে ধরলেন 2 হাত দিয়ে। চোখের ইশারায় না করলেন কোনো কিছু না বলতে। জাইন হেলাল সাহেবের কথাটা ফেলে দিল না। 2 কাঁধ ওপরে তুলে বলল, আমি কি জানি? আরশ কপালে হাত রেখে পুরো কণ্ঠে বলে, কারো গলার আওয়াজ শুনলাম, মনে হয় মনের ভুল। হেলাল সাহেব আরশের দিকে চোরা চোখে তাকিয়ে থেকে মিছিমিছি রাগী কণ্ঠে এনে বললেন, এ আরশ, তুমি তোমার রুমে যাও, আমার আর জাইনের কিছু বিশেষ আলোচনা আছে। আরশ কপাল গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে থাকে দুজনের দিকে। সে যতটুকু জানে পাপার সাথে ভাইয়ের সম্পর্ক এতটাও ভালো না, তাহলে তাদের আবার কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে? নিজের অতর্কিত চিন্তা একপাশে ফেলে রেখে আরশ উঠে যায়। ম্যাচ করে থাকা শরীর ঠিক করার জন্য 2 হাত উপরে তুলে শরীরের আড়মোড়া ভাঙে। কান খাড়া রেখে ধীরে পায়ে এগিয়ে যায় সামনের দিকে। তখনই কানে আসে ফিসফিস করে বলা বাবা ভাইয়ের কণ্ঠ। জাইন নিচু স্বরে জিজ্ঞেস করছে, ওই মেয়েটা কে? হেলাল সাহেব তার থেকে আরো বেশি নিচু সুরে বললেন, তোমার মেজো চাচার ছোট মেয়ে। জাইন মাথা নাড়ায়। আলস গলা খাকারি দিতে হেলাল সাহেব কেঁপে ওঠেন। ভরকানো চোখে সামনের দিকে এক পলক চাইতে আরশ গলা পরিষ্কার করে বলে, মেয়েটার গলার স্বর কি বিশ্রী পাপা। মেয়েটার গলা নাকি বাজ পাখির গলা, আমি ঠিক বুঝতে পারিনি। ছ্যাঃ, কি বিশ্রী। হেলাল সাহেব হে হে করে হাসলেন। মাথা নাড়িয়ে ভরকে যাওয়া চেহারা নিয়ে এলোমেলো কণ্ঠে বললেন, ঠিক, একদম ঠিক আছে। মেয়েদের গলা একেবারে কোমল হওয়া উচিত নয়। এই মেয়ের গলা নয়, যেন ফাটা মাইক, ফাটা বাঁশ। টুংটাং নোটিফিকেশন আসার শব্দে গভীর ঘুমে তলিয়ে থাকা নুসরাত ঘুম কিছুটা হালকা হলো। আসলে ঘুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি, ইশরাতে লাথি খেয়ে ভেঙেছে। ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুজিয়ে নিয়ে নুসরাত নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করলো। চোখ লেগে আসতেই কর্কশ গলায় কেউ গেয়ে উঠল, খা খা খা, আমার চুইসা খা। ইশরাত নুসরাতের পায়ের কাছে মুখ রেখে শুয়ে ইংরেজি ডার্ক রোমান্স নোবেল টিয়ার্স অফ টেস্ট পড়ছিল। প্রথম চ্যাপ্টারের শেষের দিকে ছিল তখন তার মনোযোগ বিঘ্ন ঘটিয়ে অসভ্য গানটা বেজে উঠল। কি গানটা যেন, খা খা খা, আমার চুইসা খা। কি অদ্ভুত, শুনলেই তো গায়ে কি রকম করে ওঠে।
পরবর্তীটুকু বাজার আগে ইশরাত হাত বাড়িয়ে ফোনের সাউন্ড অফ করে ফেললো। বড় বড় চোখে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এটা চেঞ্জ করিসনি কেন? নুসরাত এক চোখ খুলে গাল বাঁকিয়ে হাসে। ইশরাতের কথায় উত্তর না দিয়ে ঠোঁট টিপে ভিন্ন রকম প্রশ্ন করে, নোবেলটা পড়েছিস কিরকম? ইশরাত কপাল কুঁচকায় সামান্য। সব সময় শান্ত থাকা ইশরাতের কথা এবার একটু বিরক্তি প্রকাশ পায়। তোকে কি জিজ্ঞেস করেছি, আর তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? নুসরাত একগাল ফুলে হাসে, আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে ওঠে, গানটা ক্রিঞ্জ না? ইশরাত নুসরাতকে একটি প্রশ্নের বিপরীতে অন্য আরেকটি প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলে, আর কথা না বাড়িয়ে উল্টো ফিরে বসে পড়ে নোবেলের বাকি অংশ পড়ার জন্য। নুসরাত পিছন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে, ওই নোবেলের মেন ক্যারেক্টারগুলোর নাম কি? ইশরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে বলে ওঠে, কোনো কথা বলে না। নুসরাত তর্জনী আঙুল উঁচিয়ে ইশরাতের পিঠে আবারও ধাক্কা দিয়ে বলে, বল না, মেল ক্যারেক্টারের নাম কি আর ফিমেল ক্যারেক্টার? ইশরাত বইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে নিচু গলায় প্রশ্নে উত্তর করে, ফিমেল ক্যারেক্টারের নাম টেস্ট। নুসরাত টু শব্দ করতে যাবে, ইশরাত নিষেধবাণী দিয়ে বলে, আর একটা শব্দ নয়, আমাকে পড়তে দে। মেল ক্যারেক্টারের এখনো কোনো হদিশ খুঁজে পায়নি। নুসরাত চোখ উল্টে নেয়, পিছন ফিরে মোবাইলের সাউন্ড অন করতে আবার সেই গান বেজে ওঠে, খা খা খা। ইশরাত চোখ বাঁকিয়ে রাঙিয়ে তাকাতেই নুসরাত দু হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গি করে, কিন্তু ফোন পিক করে না। বাঁচতে বাঁচতে সেটা কেটে যায়। ইশরাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই মেয়ার এক অদ্ভুত নিয়ম, কেউ কল দিলে প্রথমবারে পিক করবে না, এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যাবে। কুল সাজার জন্য দ্বিতীয়বার কল পিক করবে। দ্বিতীয়বার কল আসার পর প্রথমবার রিং হতেই কল পিক করে কানে ধরে নুসরাত। ফোন কানে লাগিয়ে বলে, হুঁ। ওপাশের ব্যক্তিটি ছটপটে গলায় জানায়, আরে বোন, তুই মারছিস? ওদিকে তোর আশিক মজনু বিয়ে করে নিচ্ছে। নুসরাত তর্জনী আঙুলের সাহায্যে ভ্রু চুলকায়। সাদিয়ার কথায় কোনো মনোযোগ না দিয়ে নিজের নেলসের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, হুঁ। সাদিয়া ওপাশ থেকে দু কাঁধ উঁচায়। সে কাকে কল দিয়েছে জানানোর জন্য তার বিয়ে করে নিচ্ছে। সাদিয়া দাঁত কটমট করে বলে ওঠে, তোর বিএফের বিয়ে আজ, আর তুই আমার সাথে মারাচ্ছিস? নুসরাত অবাক হওয়ার ভান করলো। আজ বলে মৃদু চিৎকার করে নিজের বিস্ময় প্রকাশ করলো। কিছুটা দুঃখী কণ্ঠে বলল, দেখছিস শালা আমায় দাওয়াতই দেয়নি, দাওয়াত দিলে কি আমি যেতাম? সাদিয়া মুখের বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। নুসরাত আবার বলে, এখন যখন দাওয়াত দেয়নি তাহলে মাঙ্গের নাতির বিয়েতে তো যেতেই হবে। কি বলিস তুই? গিয়ে একটা সারপ্রাইজ দিব নাকি? সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর ফোন রেখে দিল। মোবাইলে ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইশরাতের দিকে তাকালো। ইশরাতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্রুপূর্ণ গলায় জিজ্ঞেস করলো, তোর আবার কি হয়েছে? তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটার? আর তোদের ব্রেকআপ হয়েছে, আমাকে জানালি না কেন? নুসরাত অবকার দৃষ্টিতে ইশরাতের দিকে তাকিয়ে থাকে, হেয়ালি করে বলে, তো এটা কোনো এমন বিষয় নয় যে তোকে আমার জানাতে হবে। আর বেশি কথা বলছিস, তাই আবিরের বিয়েতে তুই আমার সাথে যাচ্ছিস, রেডি থাকিস। গ্র্যান্ড মোস্তফা হোটেলে আবাবিলের 7ম তলা এলিভেটরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইরহাম আর ইশরাত। কিছুক্ষণ আগে ইরহামের বলা কথা ইশরাত এখনো শখ খেয়ে বের হতে পারছে না বেচারি। হতবিম্বল চেহারা সামনের দিকে স্থির রেখে আবার জিজ্ঞেস করে, কি বললি আবার বল? ইশরাতের প্রশ্নে ইরহাম উত্তেজিত হয়, পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে, আরে আপু, বুঝো না কেন? আমাদের সৈয়দ চয়েসের ম্যানেজার ওই বেটা। ইশরাত মাছের মতো হাঁ করে নেয়। আর কত ধাক্কা নিতে হবে এই ছোট্ট জীবনে? নিজেদের সামনে দুজন হেঁটে ভেন্যুতে প্রবেশ করে। বিনা দাওয়াতে আশায় মুখ লুকিয়ে হাঁটতে গিয়ে দুজনের ধাক্কা লাগে আবিরের সাথে। সেদিকে না তাকিয়ে তারা সরি বলে পালাতে চায়। তার আগে আবির বলে ওঠে, হোয়াট এ সারপ্রাইজ ছোট স্যার, আপনি এখানে? আবিরের গলার আওয়াজ শুনতে ইরহামের মুখে অন্ধকার নেমে আসে। ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা না বলে শোনার ভান করে। আবির বলে, ছোট স্যার, বড় স্যার তো বললেন আপনারা আসছেন না। ইরহাম অতর্কিত হাহা করে হাসে। ভিতরে ভিতরে বিরক্তি ফেটে পড়ে। নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চড় মেরে উত্তর করে, সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির? আবির সৌজন্যতা রক্ষার্থে হালকা হাসে। ইরহাম ইশরাতের দিকে আঙুল তুলে তাক করে বলে, মিট মাই সিস্টার, মেজো বাবার বড় মেয়ে। আবির মাথা ঝুঁকিয়ে সালাম দেয়। ইশরাত সালামের উত্তর দিয়ে ঈষৎ হাসে। আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতে
ইরহাম হুহা করে হেসে ওঠে। ইশরাত ইরহামের আচরণ অবাক হয়, মৃদু গলায় জিজ্ঞেস করে, হয়েছে কি? ইরহাম হাসির টলে পড়ে ইশরাতের গায়ে। ইশরাত ইরহামের গায়ে হালকা হাতে থাপ্পড় মেরে চোখ রাঙিয়ে কিরমির করা স্বরে বলে, এরকম আচরণের মানে কি ইরহাম? দাঁড়াও আপু বলছি। কথা শেষ করে ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে, তারপর বলে, বি সিরিয়াস আপু। ধরো নুসরাতের সাথে এই বেটার সব ঠিক থাকতো, এই বেটার সাথে নুসরাতের বিয়ে হতো, তাহলে তুমি আজ ওর বড় আপু হতে, ম্যাম হতে না। হা হা হা। ইশরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না। চোখ উল্টে বলে, হা হা করতে আসিস, একদম মুখ বন্ধ। কি এমন হাসির কথা বললি যে হে হে করে মরে যাচ্ছিস? আমার তো কোনো হাসি পাচ্ছে না। ইশরাতের কথা ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করলো। মুখ ফুলিয়ে আর চোখে ইশরাতের দিকে তাকালো। ইশরাত পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। অ্যাটেনশন গাইস, মাইক হাতে নুসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায়। 0.01 হার্টস গতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আসলো কিভাবে? এই প্রশ্ন তার ভিতর নাড়া দিয়ে ওঠে। ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে। পর মুহূর্তে আবিরের মনে হয়, এই কদিন নুসরাতকে নিয়ে সে এত ভেবেছে যে এখনো নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব ভাসছে। নিজের চোখের ভুল মনে করে চোখ টাইটলি বন্ধ করে নেয় আবির। কিয়ৎকাল পর আবার চোখ খুলে। না, এটা তার মনের ভুল নয়, আর না, এখানে তার চোখের ভুল। নুসরাত ঠিক হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায়, আর একের পর এক কথা বলে চলেছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসে, যা আবিরের কাছে দুর্বেদ্য ঠেকে। নুসরাত আবার রহস্য মিশ্রিত একটা হাসি দিয়ে বলে, এমনি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম। আসলে কি জানেন আপনারা, আমার লুকানো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি। তো যা বলছিলাম, আমার একমাত্র বয়ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে, আর সে আমাকে দাওয়াত দিল না। নুসরাত মুখ দিয়ে চুকচুক আকারে শব্দ করে, যেন সে প্রচুর ব্যথিত আবিরের এমন কাজে। দাওয়াত দিল না তো কি হয়েছে? দাওয়াতবিহীন আমি নিজেই চলে এসেছি, সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি বিনা বুলায় মেহমান হিসেবে। নুসরাতের কথা শেষ হতে একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে শুরু করে। এখনকার যুগে ছেলেমেয়েরা এরকমই নির্লজ্জ আর বেহায়া। কিরকম গলা ফাটিয়ে এসে বলছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। আর আরে কাম ডাউন, কাম ডাউন আন্টস, আমি বয়ফ্রেন্ড বলতে বোঝাতে চাইছি আমার ছেলে বন্ধু। তো যা বলছিলাম, একে তো দাওয়াত দেয়নি আমাকে আবির। বিন বোলায় মেহমান হয়ে এসেছি, তার উপর এখানে আসার পর থেকে অপমান আর অপমান হচ্ছি। গত আধা ঘন্টা যাবৎ আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার জন্য কথা বলছি, সে আমার একটা ফটো তুলে দিচ্ছে না। প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য। এটা বলার জন্যই আমি এই মাইকটা হাতে নিয়েছি। আসলে আমার মাইকের কোনো প্রয়োজন ছিল না। আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরো বেশি স্পষ্ট আর উচালো, তবুও মান সম্মান রক্ষাতে এটা হাতে নিয়েছি, এই আর কি। ইশরাত আর ইরহাম চোরের মতো চেহারা বানিয়ে বসে রয়েছে। পারলে দুজন মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। কার সাথে এসেছে তারা বিয়েতে? ব্রাইড গুম কথা বলছিল চুপি চুপি। তাদের দুজনের কথার মধ্যে নুসরাত ব্রাইড আর গ্রুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল। তুলুন তুলুন, ফটো তুলুন। ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতেই নুসরাত মিডিল ফিঙ্গার বের করে দাঁত কেলিয়ে হাসলো। তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের ওপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্তে বলে ওঠে, তাড়াতাড়ি তুলুন ফটো ভাইয়া। আবিরের বউ তাকে দুবাহু ধরে তুলতেই নুসরাত সেদিকে তাকিয়ে বমি করার মতো করলো, আর ক্যামেরাম্যান সেই সময় ফটো তুলে ফেললো। ভাইয়া আর একটা পিক তুলে দিন। এই যে আমার হাতে যে ব্রেসলেট আছে সেটা যেন ফটোতে স্পষ্ট আসে। কোনে জানতে চোখে চেয়ে জিজ্ঞেস করে, ফটোতে স্পষ্ট আসা লাগবে কেন ব্রেসলেট? নুসরাত ঠোঁটে হাত রেখে মেকি হাসে, দুই ঠোঁট টিপে চোখ ঝাপটে বলে, আসলে এটা আমাকে সোয়েব চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য, তাই স্পষ্ট ছবি আসা চাই। তোমাদের বিয়ের অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো ব্রেসলেটটাও দেখবে, আর এটা দেখে তারা পছন্দ করবে। সেটা বাই করার জন্য সৈয়দ চয়েস আসে, সৈয়দ চয়েস যাবে। আবিরের মনে সংশয় জন্ম নেয়। সৈয়দ চয়েস ওকে কেন প্রমোশনের জন্য ব্রেসলেট দিবে, তাই কিছুটা অবাক গলায় জানতে চেয়ে প্রশ্ন করে, সৈয়দ চয়েস তোমাকে এটা দিতে যাবে কেন প্রমোশনের জন্য? নুসরাতের কথার প্রতি উত্তর করে না, আলগোছে এড়িয়ে যায় সে কথা। আবির আবারও দৃঢ় কণ্ঠে জানতে চায়, কেন দিয়েছে তোমাকে ওটা?
ওরা দেখি ব্রেসলেটটা দেখি। আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতে নুসরাত হাত ছড়িয়ে ফেলে। ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, আরে ভাই মুখ দেখছেন কেন, তাড়াতাড়ি ছবি তুলুন। নুসরাতের ঝাঁজ মেশানো কথার আঘাতে অন্যে হয়ে ব্রেসলেট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্রেসলেট দেখার সাহস করে না। চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতে চোখ তার সেখানে আটকে যায়। চোখ মুখ আটকে গেছে বললে ভুল হবে। নাকে স্টোনের নোজ রিং এর দিকে চোখ আটকে যায়। সাদা রঙের পাথরটা জলজল করছে নাকের মধ্যিখানে। কপালে ঘাম জমে আছে কিছুটা। গালে ব্লাশ দেওয়া জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে। ঠোঁটে নুট কালার লিপস্টিক আর কাপড় আর সচরাচরের মতো নেই, কিছুটা পরিবর্তন এসেছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালার ফর্মাল প্যান্ট পরেছে। গলায় প্যান্ডেন্ট ঝুলছে, হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট হ্যান্ডব্যাগ, পায়ে লুইস বাটনের রেড কালারের হিল। এই সাথে নুসরাতকে যথেষ্ট গোছালো দেখাচ্ছে। কিন্তু এত দামি জুতা কোথায় পেল? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই নিজেকে উত্তর দিল, হয়তো কোনো ফুটপাতের দোকান থেকে নিয়েছে হয়তো বা। আর তার সাথে দেখা করতে যখন আসতো তখন কি পরিধান করে আসতো? ওভার সাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট, চুলগুলো করে রাখতো পাখির বাসার মতো। আর আজ চুল আসছে ঠিকঠাক সেজে তার বিয়েতে এসেছে তাকে চমকে দিতে। আগে এরকম করে থাকলে সে কি কখনো এই মেয়েকে ছেড়ে দিত? অবশ্যই না। আবির দীর্ঘশ্বাস ফেলে। তখনই অনুভব হয় কেউ তার হাত থাবা মেরে চেপে ধরেছে। মেয়েলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে চেতনায় ফিরে আসে সে। হতবিম্বল মুখ নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ঠোঁটে ঝুলানো মেকি হাসি দীর্ঘ করে বলে, তুমি তো জানো আবির, আমি কারো ঋণ রাখতে পছন্দ করি না। তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছে, তাই আজ তা শোধ করে দিতে আসলাম। নুসরাতে সুচারু করার আওয়াজে আবির নিজের চোখ নিচে নামিয়ে নেয়। ঢোক গিরে সূক্ষ্ম গলা ভিজাতে চায়, হয় না। হাতের মধ্যে গোলাকার কিছুর অস্তিত্ব পেতে হাতের মুঠ খুলে দেখতে পায় নুসরাত তার পক্ষ থেকে দেয়া আংটিটির দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেলে সে। নুসরাত শব্দহীন হাসলো। আবিরের বইয়ের হাতে ছোট একটা বক্স তুলে দিতে দিতে বলল, দোয়া করি ভালো থাকো, আশা করব তোমার জীবন সুন্দর ও সুখী হবে। তারপর আবিরের সোনার মতো করে গলা নামিয়ে নিয়ে বলে, জানি ভালো থাকবে না, তবুও দোয়া করে দিলাম। যে মাথা মোটার ভাগ্যে পড়েছে, আহা, আমি আর বলতে চাই না। নুসরাতের কথা শেষ করে উঠে দাঁড়ায়। সামনের দিকে যেতে নেবে আবির পিছন থেকে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? নুসরাত মাথা ঘুরায় পিছনে। অনর্থক হেসে তাচ্ছিল্য করা কণ্ঠে বলে, এত তাড়া দিচ্ছ কেন আবির? এসেছি যখন খেয়ে না হয় যাই। আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেওয়া গিফট পছন্দ না হয়। হ্যাঁ। আর কোনো কথা বলে না নুসরাত। আবিরকেও বলার সুযোগ না দিয়ে লুইস বাটনে রেড কালার হিল দিয়ে গটগট শব্দ তুলে চলে যায় চোখের নিমেষে কোথাও। যেমনই হঠাৎ করে এসেছিল তেমনই হঠাৎ করে উধাও হয়ে গেল। সন্ধ্যা থেকে সৈয়দ বাড়ির ভিতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে। সৈয়দ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন, তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই। সোয়েব বাড়ির ফটকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা কি তিনি ভাবতেই পারেননি। বাড়ি সোয়েব না থাকার কারণে কোনো দিশাও খুঁজে পাচ্ছেন না। নাসির মঞ্জিলের ভিতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির বাইরে বের হয়ে আসতেই দেখা হলো সোয়েবের সাথে। ভাইয়ের চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মুখ এমন হয়ে আছে কেন? আর বাড়ির ভিতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছেই বা কেন? সোয়েব সাহেব ভাইয়ের দিকে ফিকে হয়ে আসা দৃষ্টিতে তাকান। কাঁদো কাঁদো হয়ে যাওয়া নিভু কণ্ঠে বলেন, আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে ভাই। আমি অ্যাম্বুলেন্সে কল দিয়েছি, আসছে বলছে, কিন্তু এখনো আসেনি। নাসির সাহেব মাথায় হাত দিলেন। ভাইয়ের দিকে রাগী দৃষ্টি ছুড়ে বাড়ির ভিতর পা দিতেই যাবেন, কানে বেজে উঠল গম্ভীর গলা সেই বাজখাই আওয়াজ, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর এক পাও এগোবে না সামনে। সেখানে নাসির সাহেবের পা স্থির হলো। দ্বিতীয় পা ভিতরে বাড়ানোর সাহস আর হলো না। ইশরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাহিরে কান্নার শব্দ শুনে। দুজন বাড়ির বাহিরে আসতেই দেখলো নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন, কিন্তু ভিতরে আর পা রাখলেন না। বাড়ানো পা পিছনে নিয়ে আসলেন। কিয়ৎকাল গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সূক্ষ্ম চোখে দুবোন লক্ষ্য করলো। ইশরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। বুঝতে চাইল নাসির সাহেব কেন এভাবে থেমে গেলেন, কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন, আর কেনই বা মুখ অস্বাভাবিক থমথমে ধারণ করেছে। নিজের মাথায় চাপ দিল। মস্তিষ্ক থেকে সেই
কেন বিশিষ্ট এত প্রশ্নের একটা উত্তর আসলো, আর সেটাই আসতেই চোখ কুঁচকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। মুখের ভেতর নখ ঢুকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। অতর্কিত চিন্তাগুলো জোড়া লাগানোর চেষ্টা করতে অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজের থেকে, দু হাত দূরে থেকে। ইশরাত নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকায়। তখন নাসির সাহেব ধমকে ওঠেন, গর্জে ওঠা কণ্ঠে বলেন, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাকে ডেকে নিয়ে আসো, যাও। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই সেও চোখ ছোট ছোট করে তাকায় নাসির সাহেবের দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কটমট কণ্ঠে বিড়বিড় করে বলেন, একে কিছু বলাই বৃথা। মেহেরুন্নেসাকে সৈয়দ বাড়ির ভিতর থেকে ইরহাম আর শোয়েব বাহিরে নিয়ে আসলেন। পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা। নুসরাত আর ইশরাত দুজনের দিকে তাকে বিতৃষ্ণা নিয়ে শ্বাস ফেললো। নাক ফুলিয়ে দু বোন চোখ দুটো উল্টে দিল। নুসরাত বোনকে চোখ দিয়ে ইশারা করলো মা চাচিদের সাথে যাওয়ার জন্য। তখনই কান্না করতে করতে আসেন আহানের নানি সুফি খাতুন। হামাও করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে। নাসির সাহেব সবাইকে ইশারা দিতেই সবাই গাড়িতে উঠে গেলেন। সুফি খাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠে যাবেন, নুসরাত ওনার হাত চেপে ধরলেন। মিসকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, দাদি কোথায় যাচ্ছ? সুফি খাতুন শব্দ করে শ্বাস ফেললেন। নুসরাতের কথায় উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে জাপটে ধরে ওনাকে ভ্রু তুলে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ দাদি? বলে না যে। সুফি খাতুন নাক কুচকে নিজের বিরক্তি সামলান। এই মেয়েকে দেখলেই তার রাগে গা রিরি করে। বেয়াদব একটা, এ নাকি স্পষ্ট কথা বলে। স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তা কে বলবে? বেটা ছেলেদের মতো ঘুরে বেড়ায় আবার বলে স্পষ্টবাদী। সুফি খাতুন নিজের বিরক্তি চেপে কিছুটা বলতে যাবেন, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ভূ শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার। সুফি খাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্সে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কুঁচকে বললেন, কোথাও যাচ্ছি না। নুসরাত হে করে হাসলো, মৃদু কণ্ঠে বলে ওঠে, আগে তো বলেই দিলে হতো দাদি, সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করালে। নুসরাত বোকা হেসে সুফি খাতুনের পাশ কাটিয়ে চলে যায়। রাস্তা পায়চারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে শিওর এদিকে একরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নিচু করে মিসকে হাসি দিয়ে নিজাম শিকদার কিছু বুঝে ওঠার আগেই ঠোঁট চেপে বৃষ্টি হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে বলে ওঠে, কেমন আছো বুড়ো হ্যান্ডসাম? নিজাম শিকদার মুখ পাঞ্চে হয়ে গেল। তাকে কেউ বুড়ো বলুক সেটা তিনি পছন্দ করেন না। তিনি এখনো ইয়াং ম্যান। বাজারে পাত্রী খোঁজার জন্য বের হলে পাত্রীর লাইন লেগে যাবে, আর এই মেয়ে তাকে বুড়ো বলে সবসময় অপমান করে। নুসরাতকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদারও উত্তর দিলেন অনীহা সহিত, হ্যাঁ ভালো ভালো। তুমি যাওনি? তোমার দাদির অবস্থা দেখেছো? নুসরাত নাক উপরে তুলে ফেলে হালকা হাতে নিজের এবড়ো থেবড়ো ভ্রু চুলকে নিয়ে ঠোঁট উল্টে উত্তর দেয়, দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি করে কথা বলতাম? মাথার স্ক্রু ঢিলে হয়ে গিয়েছে তোমার, ডাক্তার দেখাও গিয়ে। বুড়ো হয়ে যাচ্ছ, এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হয় বুড়ো? নিজাম শিকদার মুখ কালো করে ফেললেন। সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলো ইরহাম। হাতের আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে, আরেকবার নুসরাতের দিকে তাকালো। নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখের বিকৃতি ঘটনা যায় ঘটিয়ে ফেললেন। এমন লুক দিলেন যেন জঘন্য একটা মানুষ মুখ দেখে ফেলেছেন। দোতলা থেকে থু করে থুতু ফেলে দিলেন মাটিতে। বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেলেন বারান্দা থেকে। নুসরাত আর ইরহাম কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো, মেয়ে বা ছেলে, সৈয়দ বাড়ির নাম ডুবিয়ে ছাড়বে, বদমাস হতচ্ছাড়া ছেলে মেয়ে। নুসরাতের মুখের আদলের রং এক নিমিষেই পরিবর্তন হয়ে গেল। শান্ত থাকা মেজাজটা চট করে চড়ে গেল। হাতের কাছে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলতে গিয়ে ফেললো না। মাথায় আসলো 1,50,000 টাকা তার মোবাইলের কভার। দুমড়ে মুচড়ে ফেলতে চাইলেও মনে হলো 1,300 টাকার কভার। নিজের হাতের চশমা ঢিল মারতে গিয়ে থেমে গেল। এটা ছাড়া তার চলবে না, কারণ এটা তার মতো একটু একটু কানা ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় জিনিস। তাহলে কি ঢিল মেরে নিজের রাগ সামলাবে? চোখে পাশ ফিরতেই চোখে ভাসলো ইরহাম। একযোগে ইরহামের দিকে শিকারী নজরে চেয়ে ঠোঁট ফুলিয়ে হেসে উঠল নুসরাত। ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না। ইরহাম কিছু বুঝে ওঠার আগে নুসরাত দাঁত খেজে পুরুষালী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। দূরে দাঁড়ানো সুফি খাতুন হাই হাই করে উঠলেন। নুসরাতকে ভৎসনা করে বলেন, কি মেরে বাবা, বড় ভাইকে থাপ্পড় মারে। নুসরাত সুফি খাতুনের জোর গলার ভৎসনার গায়ে মাখলো না। দুহাত আরাম করে ঝেড়ে ফেলে ইরহামকে ফিসফিস করে বলে ওঠে, এখন কিছুটা রাগ কমেছে, রাগ করিসনি তো?
ইরহাম গালে হাত দিয়ে নিশ্চল চোখে চেয়ে রইল সামনের দিকে। নুসরাতের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানো দেখে দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল, না, কিছু মনে করিনি। ইরহামের হাত থেকে গাড়ি চাবি নিয়ে হেলে তুলে গাড়িতে গিয়ে বসলো নুসরাত। আহানকে ডাক দিতেই সে এসে ব্যাক সিটে বসলো। ইরহাম নিজের গালের মধ্যে এক হাত চেপে মুখ হা করে গাড়িতে গিয়ে বসলো। এখনো বেচারার শখ থেকে বের হতে পারেনি। নিজের সূক্ষ্ম গলবিল ঢোক গেলে ভিজিয়ে নিল। নিভে যাওয়া কণ্ঠে বলে, তোর হাতটা দেখি, এত শক্ত কেন তোর এই হাত? হাত নয় যেন লোহা। দেখ, আমার গালে এখনো চিনচিনে ব্যথা হচ্ছে। তুই আমাকে চড় থাপ্পড় মারার আগে একবার বলে দিস না কেন? তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকবো তোর হাতের মার খাওয়ার জন্য। এরকম অতর্কিত হামলা করবি না। আমার মতো নিরীহ প্রাণীর নিষ্পাপ বাচ্চা একটা ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের আলো, এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? আহান পিছন থেকে বলে ওঠে, কিছুই হবে না। দেশের জনগণ থেকে একজন কমে যাবে, আর আমাদের ঘর থেকেও। ইরহাম তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকাতে আহান মুখ জিপার টানার মতো করে নুসরাতের দিকে তাকাতে নুসরাত মাথা দোলায় উপর নিচ। ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে, আচ্ছা, এরকম আর হবে না। আহান হিহি করে হাসে। গাড়ির পিছনে বসা অবস্থায় ইরহাম কপালে ভাঁজ শীতল করে পিছনে ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাঁত কেলানো হচ্ছে কেন? আহান নিজের হাসি দমন করে চেয়ে মুখে হাতের কবজি চেপে ধরে। কোন রকমে হাসি থামিয়ে বলে ওঠে, আপু বলছে না আর মারবে না, তুমি শিওর থেকো। রাগ উঠলে এরকম আরো দু চারটা তোমার উপরই পড়বে। আপুকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। নুসরাত আহানকে জিহ্বা বের করে ভেঙায়, চোখ ছোট ছোট করে বলে ওঠে, চুপ কর বেটা, কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো দাঁত নড়ে যাবে। দুধের দাঁত এখনো পড়েনি, আর আসছে আপু, ভাগ এখান থেকে শালা। আহান নুসরাতের কথা শুনে হিহি করে হেসে ওঠে। ইরহামও গালে হাত রেখে হাসতে যাবে, মটমট শব্দ করে দাঁতের উপর দাঁত মারি। দাঁতে দাঁত চেপে কাঁদো কাঁদো মুখ বানিয়ে হু হু করে হাসে ওসে। হ্যালো হেলাল, তোমার মায়ের অবস্থা তো খুব খারাপ, হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি। শেষবারের মতো তোমাকে দেখার আর্জি জানাচ্ছেন উনি। হেলাল সাহেব ফোনের দিকে হা করে তাকিয়ে রইলেন। ফোন লাউড স্পিকারে থাকার জন্য স্পষ্ট সব কথা কানে গেল লিপি বেগমের। লিপি বেগম আর্তনাদ করে ওঠেন। মাথায় হাত দিয়ে সামনে এগিয়ে এসে ফিকে হয়ে যাওয়া অসার কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে? নিজাম শিকদার গলা এবার নরম হয়ে আসে। ঢোক গিলে নিয়ে ব্যথিত কণ্ঠে বলেন, যা শুনেছ বড় বৌমা তাই। আরস নিজের রুম থেকে বের হয়ে মা বাবাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানির জগ নিয়ে এগিয়ে আসে। বাবার দিকে চেয়ে এক ভ্রুচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম আপনারা দুজন বসে আছেন কেন? লিপি বেগম নিজের অসার চোখ তুলে তাকানো পড়ে পুরোদস্তুর নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো কণ্ঠে বলে ওঠেন, আম্মার শরীর খারাপ করেছে, হসপিটালে নাকি ভর্তি। বাপ আমার কিছু একটা কর, দেশে যাব আমি। আব্বার শেষ সময় আমি ছিলাম না, এবারেও কি থাকতে পারবো না? না না, আম্মা কখনো আমাকে মাফ করবেন না। তুই বাবা আমার টিকিট বুক কর, কেউ গেলে যাক, না গেলে নাই, দেশে আমি একাই যাব। আরশ কপালে ভাঁজ ফেলে তাকালো হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিন্ত হয়ে যাওয়া চাহনি উপরে তুলে কিয়ৎকাল চুপ থাকেন। ঘন ঘন শ্বাস ফেলে নিজের করা প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে ধীরস্বরে আওড়ান, 4টা টিকিট কাটো আরশ, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা দেশে যাচ্ছি। আরশ অবাক চোখে চেয়ে থাকে বাবার দিকে। রক্তশূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকে নম্র গলায় জানতে চায়, কিন্তু 4টা টিকিট কেন? হেলাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইলসে স্থির করেন, অধর প্রসারিত করে বৃথা হাসার চেষ্টা করে বলে ওঠেন, তুমি আর জানো যাচ্ছ।